আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 4 নম্বর পর্ব, মানে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজাটা খুললাম, কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদম আটকে উঠলাম। এ কি, এ আমি কাকে দেখছি? এ তো নেহা। ও এখানে কি করছে? ওর গায়ে পুরো ঝোল লেগে আছে, নতুন একটা জামা নিয়ে দাঁড়িয়ে আছে। ও হয়তো জানতো এইখানে একটা ওয়াশরুম আছে। পুরো বাড়িতে মানুষের ভিড় থাকায় মনে হয় এইখানে এসেছে। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় আমার কণ্ঠ শুনে চিনে ফেলেছে। ধুর, এখন আমি কি করি? আমি তোতলাতে তোতলাতে বললাম, এ কি নেহা, তুমি এখানে কি করো? ও আমার চোখের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো ছলছল করছে। ও হয়তো আমাকে এইখানে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ কি, ও তো দাঁড়িয়ে আছে। ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। আমি বললাম, যাও আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে যা জিজ্ঞাসা করার করিও। ও দরজা আটকিয়ে ফ্রেশ হতে থাকলো। ও ফ্রেশ হতে 5 মিনিটও টাইম নিল না, তারপর বের হয়ে আসলো। আমি ওকে ডাক দিলাম আর বললাম, নেহা প্লিজ আমার কথা শোনো। ও আমার দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। ও যদি সবাইকে বলে দেয় আমি এই রুমে আছি, তাহলে কি হবে? সমস্যা নেই, ওকে কিভাবে চুপ করাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমি বললাম, আমার দিব্যি রইল, আমি যে এইখানে আছি সেটা তুমি আমার বাবা মা আর নীলাকে কাউকে বলবা না। নেহা আর কিছু বলল না, একবার আমার দিকে তাকালো, তারপর চলে গেল। এবার আমি নিশ্চিত আমি যে এইখানে আছি সেটা কাউকে বলবে না। ও আমার উপর যতই রাগ করুক, ও এখনো আমাকে ভালোবাসে, সেটা আমি ভালো করেই জানি। নেহা চলে গেল, 20 মিনিট হয়ে গিয়েছে, এখনো বুড়ো চাচার খবর নেই। খাবার নিয়ে আসার কথা কখন বলেছি, এখনো খাবার নিয়ে আসার কোনো খবরই নেই। হঠাৎ ওই দরজায় কড়া নাড়ার শব্দ হলো, যাক মনে হয় খাবার নিয়ে এসে পড়েছে। কিন্তু দরজা খুলে আমি আবারও বড় লেভেলের একটা শক খেলাম। এ কি, বাহিরে তো অনেক দাঁড়িয়ে আছে, ও কিভাবে জানলো আমি এইখানে আছি? আমি আবার পিছনে তাকিয়ে আবারও দেখলাম ওর পিছনে নেহা দাঁড়িয়ে আছে, আর নেহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু ও কাঁদছে কেন? হঠাৎ অনেক বলে উঠলো, দেখ ভাই, আমি নেহাকে সব বুঝিয়ে বলেছি। ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে। ও তো এখানে আসতেই চাচ্ছিল না, তুই নাকি ওকে ক্ষমা করবি না, আমি জোর করে নিয়ে এলাম। আমি বললাম কিন্তু। অনেক বলল, না ভাই, আর কোনো কিন্তু না। নেহা ওর নিজের ভুল বুঝতে পেরেছে, ও এখন অনুতপ্ত। তোর এখন ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ওর আর তোর মাঝে পার্থক্য কি থাকবে যদি তুই ওকে ক্ষমা না করিস? দেখ ভাই, তোকে আমি আবারও বলি, আরেকবার ভেবে দেখ। আজ যদি তুই তোর ইগোর জন্য ওকে ক্ষমা না করিস, তাহলে তোরা সারা জীবন কষ্ট পাবি। এবার ভাব, তোরা কি সারা জীবন কষ্টে কাটাতে চাস নাকি ভালোভাবে থাকতে চাস? এটা আজকে তোর সিদ্ধান্তের উপর নির্ভর করে। তারপর অনেক নেহাকে আমার রুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা চাপ দিয়ে চলে গেল। ওর শেষ কথাগুলো আমার প্রতিটা মনে গেঁথে আছে। ঠিকই তো, আজ যদি আমি একটু মানিয়ে নিই তাহলে সবকিছু মিটে যায়। প্রতিদিন কত শত সম্পর্ক ভেঙে যাচ্ছে একটুখানি মানিয়ে নেওয়ার অভাবে। না, আমি আর সেই ভুল কখনোই করব না। ইস, কেঁদে কেঁদে কি হাল করেছে মেয়েটা। আজ যদি আমি ওকে ক্ষমা না করি তাহলে নিশ্চয়ই কিছু একটা করে বসবে। কিন্তু না, এত সহজে তো আর ক্ষমা করে যাবে না। ওকে কিছু দিয়ে নেই। আমি বললাম, দরকার নেই এমন ঠুকনো ভালোবাসার, যেখানে বিশ্বাস নেই। আমি একাই ভালো আছি। নেহা অমনি আমার কাছে এসে পা জড়িয়ে ধরলো, আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। সাউন্ড প্রুফ রুম হওয়ায় তাই সাউন্ড বাহিরে যাচ্ছে না, না হলে যেভাবে কান্না করছে এতক্ষণে বিয়ে বাড়ির সব মানুষ এখানে এসে যেত। নেহা চিৎকার করে বলতে লাগলো, প্লিজ হৃদয়, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। ওর কান্না দেখে আমার ওই কান্না পাচ্ছিল, কিন্তু কি আর করার, ওকে আগে আমার ভালোবাসাটা অনুভব করাতে হবে। আমি আমার পাটা ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলাম। এমন সময় দরজায় আবার কে যেন কড়া নাড়লো। আমি বললাম, এই নেহা চুপ করো, কে যেন এসেছে, তুমি কান্না থামাও, আমি দেখছি। নেহা মুখে হাত চাপা দিয়ে কান্না করতে লাগলো। আমি দরজা খুলে দেখি ওই শালা বুইরা এতক্ষণে খাবার নিয়ে এসেছে। বুইরাটা তার ফোকলা দাঁতে একটা হাসি ফুটিয়ে বলল, একটু দেরি হয়ে গেছে বাজান, একটু খিদা লাগছিল তাই একটু খেতে বসেছিলাম। আমি বললাম, আচ্ছা চাচা, সমস্যা নেই, আপনি খাবারটা দেন, আমি খাবার খেয়ে নিব, আর খেয়াল রাখবেন এদিকে যেন কেউ আসতে না পারে। লোকটা বলল, আরে বাজান, তোমার এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। লোকটা খাবারগুলো আমার হাতে দিয়ে চলে গেল। এদিকে নেহার কান্নার পরিমাণ যেন বেড়েই চলেছে। ও মনে হয় কাঁদতে কাঁদতে এবার অজ্ঞানী হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খাবারগুলো টেবিলের ওপর রেখে খাটে গিয়ে বসলাম। তারপর বললাম, আচ্ছা আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। এবার ওর কান্নার বেগ কিছুটা কমলো। ও চোখ মুখ মুছতে মুছতে বলল, আমি তোমার সব শর্তে রাজি। কি শর্ত বলো আমাকে? আমি বললাম, সত্যি? ও বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে ওই টেবিলের ওপর যে খাবারগুলো রাখা আছে আমাকে খাইয়ে দাও। এবার ওর মুখে হাসি ফুটে উঠলো। ওর হাসি মাখা মুখটা দেখে আমার অনেক ভালো লাগলো। নেহা দৌড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
আর আমাকে এলোপাথারি কিস করতে থাকলো। হাই খোদা, এ আমাকে কিস করতেছে নাকি ঠোঁটের সব লিপস্টিক আমার গালে মুছতেছে, ওই ভালো জানে। আমি বললাম, আরে কি হচ্ছে? ওর আমার কথার দিকে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। আমি বললাম, আজকে সব লিপস্টিক আমার গায়ে মুছবে বলে ঠিক করেছো নাকি? এইবার ওর একটু হুঁশ ফিরল, চুমু খাওয়া থামলো, কিন্তু আমার বুক থেকে নামলো না। আমাকে জড়িয়ে ধরে রাখলো। আমি বললাম, কি হলো, আমায় খাইয়ে দেবে না? আমি গতকাল থেকে কিছুই খাইনি, মিথ্যা বললাম। নেহা বলল, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি, কান্না মাখা মুখে নেকা নেকা কণ্ঠে বলল। বলেই খাবার হাতে নিতে গেল। আমি বললাম, দাঁড়াও। নেহা বলল, আবার কি হলো? আমি বললাম, কেঁদে কেঁদে নিজের কি হাল করেছো, একবার কি দেখেছো? আগে যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। নেহা বলল, তুমি ফ্রেশ হবে না? আমি বললাম, ও হ্যাঁ তাই তো, আমারও তো ফ্রেশ হতে হবে। মুখের সব লিপস্টিক মুছে দিয়েছো আমার। আচ্ছা, আজ কি আমার গায়ে লিপস্টিক মুছবে বলে এত লিপস্টিক দিয়ে এসেছ? ও আমার কথায় একটু লজ্জা পেল। আমাদের 2 বছর রিলেশন, কিন্তু আশ্চর্যজনক হলো আজ পর্যন্ত এ ধরনের কোনো কিছুই হয়নি আমাদের মধ্যে। ও কি খারাপ ভাববে বলে আমি কখনো এসব বলিনি, আর কখনো এসব কথা ও বলেনি। আমাদের সম্পর্কটা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, একজন আরেকজনের হাত ধরে হাঁটাহাঁটি, অনেক রাত পর্যন্ত জেগে জেগে কথা বলা, এসবের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর থেকে বেশি আমি কখনোই এগোইনি। আর আমি এইসব নিয়েই সন্তুষ্ট ছিলাম, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এর থেকে বেশি আমি কখনোই এগোইনি, আর আমি এইসব নিয়েই সন্তুষ্ট ছিলাম, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। একে তো সৎ মেয়ে, একদম সুচরিত্র বলতে পারেন। আজকাল এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার উপর এত এত কেয়ার করতো আমার। মাঝে মাঝে মনে হতো আমি খুব ভাগ্যবান। তার উপর সুন্দর রান্নাও করতে পারে, পুরো পাক্কা রাঁধুনি। প্রায় আমার জন্য রান্না করে নিয়ে আসতো, নিজ হাতে খাইয়ে দিত। অন্য সব রিলেশনে অন্যতম প্যারা থাকে গার্লফ্রেন্ডকে শপিং করিয়ে দেওয়া, কিন্তু আমার এমন কোনো প্যারা ছিল না। বরং ওই আমাকে প্রতি মাসে জোর করে শপিং করিয়ে দিত। মাসে প্রতিবার একবার করে শপিং করে না দিলে ওর যেন ঘুম হয়ে আসতো না। ও আমার থেকে অনেক বেশি ধনী, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও কখনো ওর চোখে ভালোবাসা ছাড়া অহংকার দেখিনি। আমি কখনো নিজেকে ছোট অনুভব করিনি। প্রতি রাতে ওর কণ্ঠ শুনতে শুনতে ঘুমাতাম। আমি ফোনটা কানের কাছে রেখে দিতাম, ও শুধু বলতো আর আমি হুম হুম করতাম। যখন বুঝতো আমি ঘুমিয়ে পড়েছি, তখন সেও ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে যেত। আবার প্রতিদিন সকাল হতো ওর ফোনের শব্দে। আমি ওঠা না পর্যন্ত কল করতেই থাকতো। আমি ভেবে পেতাম না এত রাতে ঘুমিয়ে সে কিভাবে আবার এত সকালে উঠে যেত। প্রতিদিন একটা না একটা ছুতো থাকতোই। আমি উঠলেই বলতো, তাড়াতাড়ি অমুক জায়গায় আসো, আজ তোমাকে নিয়ে শপিং করতে যাব, নয়তো তোমার জন্য আজকে নিজ হাতে রান্না করেছি খাবার খাইয়ে দিব, আজ একটু ঘুরতে যাব। এমন ছুতোর অভাব ছিল না। কত ভালোবাসতো মেয়েটা আমায়। মাঝখান দিয়ে একটু ভুল না হয় করেই ফেলেছে। একটু ভুলের জন্য এমন ভালোবাসা হারাবো? এত পাগল নয় আমি। আমার জন্য ওর জীবনে কত শত কম্প্রোমাইজ, আমি না হয় একটু কম্প্রোমাইজ করেই নিলাম। আজ না হয় আমার ইগোকে হারিয়ে আমার ভালোবাসাকে জিতিয়ে দিলাম। এমন ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। নেহা বলল, কি হলো, এভাবে কি দেখছো? ফ্রেশ হবে না? চলো। আপনাদের নিজের অনুভূতিগুলো জানাতে জানাতে অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। ওর কথাই হুঁশ ফিরল। আমি বললাম, ও হ্যাঁ, তুমি আগে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। নেহা বলল, কেন, একসাথে যাওয়া যায় না? আমি বললাম, না, কেউ দেখে ফেললে কি ভাববে বলো। নেহা বলল, আচ্ছা। নেহা ফ্রেশ হতে গেল। যাক, এবার একটু ভালো লাগছে। একজন হলেও সত্যিটা জানতে পারলো যে আমি দোষী না। কিন্তু এখানেই শেষ নয়। আমার যে করেই হোক আমার বাবা মাকে বলতেই হবে কথাটা। কিন্তু ওনারা আমাকে কেন বিশ্বাস করবেন? নেহা না হয় আমার চরিত্র সম্বন্ধে জানে, তাই অনেকের বলায় বিশ্বাস করেছে। কিন্তু বাবা মাকে আমি কিভাবে বিশ্বাস করাবো? ধুর, আমার মাথায় কোনো আইডিয়াই আসছে না। নেহা বের হোক, তারপর ওর সাথেই আলোচনা করা যাবে। নেহা বের হলো। তারপর নেহা বলল, যাও এবার ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, আচ্ছা। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। 5 মিনিটে ফ্রেশ হয়ে চলে আসলাম। আমি নেহার কাছে গিয়ে বললাম, ও আমাকে খাইয়ে দিতে লাগলো। খাবার খাওয়ার মধ্যে কোনো কথা হলো না। ও শুধু আমার দিকে মায়া ভরা চাহনি দিয়ে তাকিয়েছিল। ওর চোখ দিয়ে মাঝে মাঝে টপ টপ করে পানি পড়ছিল। আমি ওর চোখের পানিগুলো মুছে দিচ্ছিলাম, কিন্তু ও নির্বিকার ভাবে আমার দিকে তাকিয়েছিল। বিশ্বাস করেন ভাই, ওই সময় নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলে মনে হচ্ছিল। ওই সময় ওর চোখে কোনো ঘৃণা ছিল না। ওর চোখে আমি শুধু অনুতাপ আর ভালোবাসা দেখতে পেলাম। খাওয়া শেষ হলো। আমি বললাম, তুমি তাড়াতাড়ি যাও, বিয়ে শুরু হয়ে যাচ্ছে। নেহা বলল, না, আজ আমি কোনো বিয়ে বাড়িতে যাব না। আজ সারাদিন আমি তোমার কাছে তোমার বুকে শুয়ে থাকবো। আমি বললাম, দেখো নেহা, পাগলামি করো না, যাও, ওই দিকে তোমায় খোঁজ করবে। নেহা বলল, প্লিজ হৃদয়, তুমি আমায় আর না করো না। আমার খোঁজ পড়লে সেটা আমি বুঝে নেব। আমি বললাম, আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। নেহা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। মেয়েটাকে দেখে মনে হয় ওকে অনুতাপের আগুন পুড়ে পুড়ে খাচ্ছে।
ওকে একটু হাসানোর চেষ্টা করি। আমি বললাম, বাবা গো বাবা। নেহা ওর মাথা তুলে বলল, কি হলো? আমি বললাম, মাত্র 2 মাস ছিলাম না, এই 2 মাসে খেয়ে খেয়ে পুরো ময়দার বস্তা হয়ে গিয়েছো। কি ভারী গো তুমি, আমার বুকটা মনে হয় ভেঙেই যাবে। অন্য সময় ময়দার বস্তা বললে মার একটাও মাটিতে পড়তো না, কিন্তু আজকে নেহা নির্বিকার আমার বুকের উপর মাথা লাগিয়ে শুয়ে আছে, মনে হয় আমার হার্টবিট শোনার চেষ্টা করছে। আমি আবারও বললাম, কি গো তোমার কি একটু মায়া লাগছে না? ও আমার উপর থেকে মাথা উঠিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, কিভাবে পারো তুমি? আমি বললাম, আমি আবার কি করলাম? নেহা বলল, এই যে আমি তোমায় সামান্য ব্যাপারে অবিশ্বাস করলাম, কত কষ্ট দিলাম, আর তুমি কিছু না করে স্বাভাবিকভাবে আমায় মেনে নিলে। আমি বললাম, কারণ আমি অনেক ভালোবাসি আমার পাগলিটাকে। নেহা বলল, তাই বলে এত কিছুর পরও? আমি বললাম, তুমি যদি পুরো দুনিয়া উল্টে এসে আমার সামনে দাঁড়াও, আমি তবুও তোমাকেই ভালোবাসবো। নেহা বলল, এত ভালোবাসো আমায়? আমি বললাম, আমার পাগলিটাকে আমি অনেক ভালোবাসি। নেহা আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। নেহা বলল, প্লিজ হৃদয়, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আর কখনো তোমার সাথে এমন করব না। আমি বললাম, আরে পাগলি তুমি কাঁদছো কেন? আমি তো তোমায় সেই কখনই ক্ষমা করে দিয়েছি। নেহা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আমি বললাম, জানো নেহা, আমি একটা কথা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম। নেহা বলল, কি কথা? আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, গত 2 বছরে আমাকে কখনো জড়িয়ে ধরেছ এমন কোনো কথা আমি মনে করতে পারছি না। নেহা বলল, তো কি হয়েছে? এখন তো ধরেছি। আমি বললাম, তাও ঠিক, কিন্তু এত শক্ত করে ধরার কি আছে? নেহা বলল, জানো হৃদয়, আমার খুব ভয় হচ্ছে, আবার যদি তোমাকে হারিয়ে ফেলি। আমি কত বোকা, তাই না? সামান্য একটা কথা নিয়ে আমি তোমাকে অবিশ্বাস করে ফেলেছি, কত দূরে ঠেলে দিয়েছি তোমাকে। আবারও হুহু করে কেঁদে উঠলো কথাটা বলেই। আমি বললাম, আরে পাগলি তুমি কাঁদছো কেন? তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আমি দূরে সরে যাব নাকি? নেহা বলল, জানো হৃদয়, তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারে না। তুমি কত ভালোবাসো আমায়, আর আমি কিনা সেই তোমাকে হারিয়ে যেতে বসেছিলাম। কত বোকা আমি, নিজের গালে মারতে ইচ্ছে করছে। আমি বললাম, তবে একটা কথা কি জানো নেহা? নেহা বলল, কি? আমি বললাম, তোমার চরগুলো খেয়ে গালটা এখনো ব্যথা করছে। নেহা বলল, তাই নাকি? দেখি আমার বাবুটার কোথায় ব্যথা লেগেছে, বলে আমার গালে চুমু দিতে যাবে, এমন সময় নেহার মোবাইলটা বেজে উঠলো। নেহা ফোনটার দিকে তাকিয়ে দেখলো নীলা কল করেছে। নীলার নাম্বারটা দেখে ওর চোখ মুখ বিষিয়ে উঠলো। ও নীলাকে কিছু বলতে যাবে, আমি সেই সময় ওকে আটকে দিলাম। বললাম হাত দিয়ে ইশারা করে খারাপ কিছু না বলতে, যদি কিছু বলে নইলে আবার কোনো সমস্যা হয়ে যেতে পারে। নীলা বলল, হ্যালো নেহা আপু, তুমি কই? বিয়ে শুরু হয়ে যাচ্ছে, সবাই তোমার খোঁজ করছে। নেহা বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে রে, আমি আসতে পারবো না। নীলা বলল, কিন্তু সবাই তোমার খোঁজ করছে যে। নেহা বলল, প্লিজ তুই সামলে নে। নীলা বলল, তুমি আসলে খুব ভালো হতো। আচ্ছা, আমি সামলে নিব। নেহা ফোনটা কেটে দিল। আসলে নীলাও খুব ভালো মেয়ে, শুধু আমার সাথে পাগলামি করতো। ও নেহার চেয়ে কম সুন্দরী না, কিন্তু আমার নেহাকেই ভালো লাগে। কিন্তু ওই দিন ও একটু বেশি পাগলামি করে ফেলেছিল। ও আসলে ততটাও খারাপ মেয়ে না। ওই দিন কেন জানি এমন করলো সেটা ওই ভালো জানে। দেখেন, আপনাদের যাদের নীলার জন্য মায়া লাগছে তারা নীলাকে বিয়ে করে নেন। আপনারা কেউ রাজি থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমি বললাম, আচ্ছা নেহা, একটা কথা বলার ছিল। নেহা বলল, কি? আমি বললাম, নীলার মুখ থেকে যদি সব সত্যটা বের করা যেত তাহলে হয়তো আমি ঘরে ফিরে যেতে পারতাম। নেহা বলল, আমিও এটাই ভাবছিলাম এতক্ষণ। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি বললাম, বলো দেখি কিসের প্ল্যান? নেহা তার প্ল্যানের কথা বলল আমায়। আমি বললাম, ওয়াও, গ্রেট প্ল্যান, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? নেহা বলল, একটু কষ্ট হবে, বাট 5 মিনিটের জন্যই তো, আর কিছু হবে না। এতক্ষণ সহ্য করে নিব, এতক্ষণের ভিতরে তো আর নিয়ে যেতে পারবে না। আমি বললাম, তাও ঠিক, কিন্তু পুরুষ মানুষের মন গলতে কতক্ষণ? নেহা বলল, গলে গেলে আমি তো আছি, কিছুই বলবো না, একদম খুন করে ফেলবো। আমি বললাম, আরে ধুর, তুমি এখন যাও, আমার কাজ আছে। এই বলে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলাম, ফোন বের করে নীলাকে একটা কল করলাম। ব্লক লিস্টে আসছিল, ব্লক লিস্ট থেকে ছাড়িয়ে একটা ফোন করলাম। অনেক দিন নীলার সাথে কথা হয় না। আগে তো নীলার সাথে প্রায় কথা হতো, কল করতো, কিন্তু এখন ব্লক লিস্টে থাকার কারণে কল করতে পারে না। আমি নীলাকে ফোন দিলাম, কয়েকবার বাজার পর নীলা ফোন ধরলো। নীলা বলল, হ্যালো। আমি বললাম, কি খবর নীলাবতী, ভুলে গেছো আমায়? নীলা মনে হয় আমার নাম্বারটা দেখে অবাক হয়ে গিয়েছে। নীলা কাপা কাপা কণ্ঠে বলল, কে? নীলা মনে হয় বিশ্বাসই করতে পারছে না যে আমি ওকে কল করেছি। আমি বললাম, বারে, সেই দিনই তো বললা আমাকে ভালোবাসো, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছ? শুনেছি তোমার নাকি ওই বিয়েটা হয়নি, তা আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যাবে? ও পাশ থেকে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আসছে না। নীলা মনে হয় থমকে গেছে আমার এমন কথা শুনে। ও হয়তো বিশ্বাসই করতে পারছে না যে আমি এইসব কথা বলছি। ও আবার সন্দেহ করবে না তো? না না, ওকে সন্দেহ করতে দেওয়া যাবে না।
আমি বললাম, দেখো নীলা, আমি ভেবে দেখলাম আমার তোমায় মেনে নেওয়াটাই শ্রেয় হবে। তোমায় মেনে নিলে আমার পরিবারও ফিরে পাবো আর আমার ভালোবাসাটাও ফিরে পাবো। আমার ভালোবাসাটা শুনে অবাক হচ্ছ তাই না? আসলে এই কয়দিন তোমার থেকে দূরে থেকে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। প্রতিটা মুহূর্ত তোমায় মিস করি। আমি এতদিনে বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। নীলা বলল, কিন্তু নেহা। আমি বললাম, ধুর, আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু যেটা ছিল সেটা ভালোবাসা না, সেটা ছিল অ্যাট্রাকশন। ওপাশ থেকে নীলার ভারী ভারী নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলার হার্টবিটের শব্দ আমি শুনতে পাচ্ছি। নীলা বলে উঠল, তুই এখন কোথায়? আমি বললাম, আমি এই বাড়ির ছাদে আছি, স্টোর রুমে আছি। শোনো, বাবা মা যেন জানতে না পারে আমি এইখানে আছি। নীলা বলল, তুই ওখানে কি করিস, আর এইখানেই বা কিভাবে আসলি? আমি বললাম, আরে আমার বন্ধুর বোনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? নীলা বলল, তুই ওইখানেই থাক, আমি আসছি। বলেই নীলা ফোনটা কেটে দিল। আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আজ আমার এতদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। কিন্তু বাইরে যে চাচা দাঁড়িয়ে আছে, ওকে তো ভিতরে আসতে দিবে না। যাই, চাচাকে গিয়ে বলে আসি কেউ আসলে যেন ভিতরে আসতে দেয়। বাইরে গিয়ে চাচাকে ডাক দিলাম। চাচা বসে বসে জিমাচ্ছে। আমি বললাম, এই যে চাচা, শুনছেন? লোকটা হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে। জি বাজান, বলো। আমি বললাম, এখানে একটা মেয়ে আসবে, এখন ওকে রুমে পাঠিয়ে দিবেন। লোকটা বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু নয়, আসলেই পাঠিয়ে দিবেন। লোকটা বলল, আচ্ছা। আমি রুমে এসে বসার কিছুক্ষণ পরে নীলা এসে আমার রুমে প্রবেশ করলো। ওকে দেখা মাত্রই আমার বুকটা ধক করে উঠলো। আমি বললাম, কি খবর আমার নীলাবতী? ও যেন আমার কথা না শুনে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ও আমায় চুমু খেতে যাবে এমন সময় খাটের ওপাশ থেকে আলমারিটা কেঁপে উঠলো। নীলা একটু হতভম্ব হয়ে গেল আর বলল, এ কি, আলমারিটা এমন জোরে নেড়ে উঠলো কেন? এই রে, এবার কি বলি? আমি বললাম, আসলে ওইটা স্টোর রুম তো, তাই আলমারিতে হয়তো ইঁদুর আছে। নীলা বলল, কিন্তু? আমি বললাম, ধুর, তুমি এখানে ইঁদুর খুঁজতে এসেছো নাকি আমার সাথে দেখা করতে এসেছো? থাকো তুমি তোমার ইঁদুর নিয়ে, আমি চলে গেলাম। নীলা বলল, এই রে, আমার বাবু সাহেবটা কি রাগ করেছে? দাঁড়াও প্লিজ। আমি বললাম, আচ্ছা দাঁড়ালাম, কি বলবা বলো। নীলা এসে আমায় জড়িয়ে ধরলো। নীলা বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমায় মেনে নিয়েছো। আচ্ছা, তুমি কি আমাকে মন থেকে মেনে নিয়েছো? আমি বললাম, কোনো সন্দেহ আছে? নীলা বলল, না, আমার এত সাহস নাই যে তোমাকে সন্দেহ করি। আমি নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, তাই নাকি? এত ভালোবাসে আমার বাবুটা আমায়? আবারও আলমারিটা কেঁপে উঠলো। নীলা আলমারির দিকে তাকিয়ে বলল, উফ, এই ইঁদুরগুলোর সমস্যা কি? এই সময় এদের ডিস্টার্ব করতে মন চাই। আমি মুখ বাঁকা করে বললাম, তুমি আবারও ইঁদুর নিয়ে পড়লে? নীলা বলল, ও সরি। আমি বললাম, আচ্ছা বাদ দাও। নীলা বলল, আসলে ওই দিনের জন্য আমি অনেক দুঃখিত, আমায় ক্ষমা করে দে প্লিজ। আমি আসলে ওই দিন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ওই দিন যদি আমি এমন কাজটা না করতাম, তাহলে ওই দিন আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত। তাহলে আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম, আর তোকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ভাবিনি ওই দিন চাচ্চু তোকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে বিয়ে পড়িয়ে দিবে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলেই আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি বললাম, আচ্ছা, ওই দিন কি হয়েছিল আমি তো একটুও বলতে পারবো না। নীলা আমার দিকে অবাকের ভঙ্গিতে তাকিয়ে বলল, মানে? আমি বললাম, আসলে ওই দিন তুমি চিৎকার শুরু করার পর আমার মাথাটা কেমন যেন ধরে আসছিল, আমি সব খেয়াল করতে পারিনি। নীলা পেছন দিকে হাঁটতে লাগলো। এ কি, ও কোথায় যাচ্ছে? ও চলে যাচ্ছে না তো? না, ও চলে যাচ্ছে না। ও গিয়ে দরজাটা আটকে দিল, আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। নীলা বলল, সত্যি তুই কিছু খেয়াল করিসনি? আমি বললাম, না রে বাবা, খেয়াল করিনি। খেয়াল করলে তোকে জিজ্ঞাসা করতাম নাকি? নীলা চারপাশটা আরেকবার তাকিয়ে দেখলো। কৌশলে আমার জামার বোতামগুলো চেক করলো ক্যামেরা লাগানো আছে কিনা। কি চালাক মেয়ে রে বাবা। আমি বললাম, নীলা তুই কি আমাকে সন্দেহ করছিস? নীলা বলল, না, তোকে আমি সন্দেহ করব কেন? আমি বললাম, তাহলে বলছিস না কেন? নীলা বলল, বলছি। আসলে ওই দিন তারপর সব গড়গড় করে বলে দিল। কিন্তু বিশ্বাস কর, আমি এমনটা করতে চাইনি। আমি তোকে পাওয়ার জন্য এমন কাজ করেছি। নীলা কান্না করতে করতে বলছিল। নীলা আমায় জড়িয়ে ধরতে যাবে এমন সময় আলমারিটা জোরে কেঁপে উঠলো। কিন্তু এরপর যা ঘটলো সেটা দেখে আমি যতটা না অবাক হলাম, তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হলো নীলা। এক কথায় পুরো তাজ্জব বনে গেল। মনে হয় ওকে কেউ 1000 ভোল্টের ঝাটকা দিল। নেহা বলল, আর জড়িয়ে ধরতে হবে না, যেইটুক ভিডিও করেছি তোমাকে দোষী প্রমাণ করার জন্য সেইটুকুই যথেষ্ট। নীলা তোতলাতে বলল, নেহা আপু, আপনি এখানে? হ্যাঁ ভাই, আলমারির ভিতরে নেহাই লুকিয়েছিল।
আসলে ওর প্ল্যান ছিল যে আলমারির ভিতরে লুকিয়ে থাকবে আর আমি যেভাবেই হোক নীলার মুখ থেকে সব সত্যি বের করব। আর ও সেটা ভিতরে বসে বসে রেকর্ডিং করবে, ভিডিও করবে। তাই তো নীলা যখন জড়িয়ে ধরেছিল তখন ইঁদুরগুলো এমন করছিল। নেহা বলল, হ্যাঁ আমি এইখানে, কেন আমায় এইখানে আশা করেনি বুঝি? আমার দিকে রাগে কটমট করে তাকালো আর বলল, লুচ্চা একটা, কয়বার জড়িয়ে ধরেছিস তুই ওকে? তোর তো খবর আছে, পরে দেখে নিব, আগে এই শাকচন্নিকে দেখে নেই। নীলা বলল, আপু তুমি এইসব কি বলছো? তোমার না মাথা ব্যথা করছিল, তুমি এইখানে কি করছো? নেহা বলল, ওরে শাকচুন্নি, আমি এইখানে কি করছি তাই না? তোর আমার জিনিসের প্রতি এত নজর কেন? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। নীলা ওর চুলগুলো মুঠো করে ধরল আর বলল, তুই কেন এমন করেছিস? তোর জন্য একটা নির্দোষ ছেলে কত কষ্ট পেল, নিজের পরিবার থেকে আলাদা হলো, নিজের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। বলেই নেহা নীলাকে উধম কেলানি শুরু করলো। নেহা একদম বেশি উত্তেজিত হয়ে গেল, মনে হচ্ছে আমার হয়ে সব রাগ ওই ঝেড়ে দিচ্ছে। না, এবার ওকে থামানো দরকার, না হলে নীলার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম, নেহা প্লিজ শান্ত হও, ওকে মেরে কোনো লাভ নেই, নিচে বাবা মা আছে, ওকে সেখানেই নিয়ে চলো, বাবা মাই ওর বিচার করবে। নীলা একদম তীরবৃত্ত হরিণের মতো আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ও এতক্ষণে বুঝতে পারেনি যে এটা আমাদের প্ল্যান ছিল। ও একদম ভেবাচেকা খেয়ে গেল। নীলা হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি এমন কিছু হতে পারে। ওর জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। ও আমার সাথে যেটা করেছিল সেটার জন্য আমার জীবনটা পুরো ছারখার হয়ে গিয়েছে। আমার জীবন ঠিক করতে নীলাকে এইটুকু শাস্তি তো পেতেই হবে। নেহা নীলার চুলগুলো টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি নেহার পিছনে যেতে লাগলাম। নেহা বলল, আয় শাকচুন্নি আয়, আজ তোর আসল রূপ আমি সবাইকে দেখাবো। গল্প শেষে সবাইকে কিছু কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। তো আর কোনো কথা না বলি, চলেন গল্পে ফিরে যাই। নিচে বাবা মা সবাই মিলে নীলাকে দেখে এইভাবে অবাক হলো। সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যাওয়ার আগে এমন একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। নীলার বাবা বলে উঠলো, মানে বশির চাচ্চু, কি হচ্ছে নেহা? এটা কি হচ্ছে? এটা কি ধরনের অসভ্যতা? ছাড়ো বলছি। নেহা বলল, কি হয়েছে সেটা আপনার এই শাকচুন্নি মেয়েকে জিজ্ঞেস করেন। এমন সময় আমিও উপর থেকে চলে আসলাম। সবাই এতক্ষণে যতটা না অবাক হয়েছিল, আমায় দেখে তার চেয়েও বেশি অবাক হয়েছে। সবাই মনে হয় একটু একটু আঁচ করতে পেরেছে কি হয়েছে। এমন সময় মা বলল, দেখো নেহা, যা বলার সরাসরি বলে ফেলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছুই নেই। নেহা বলল, আপনারা এতদিন আপনাদের ছেলেকে ধর্ষক বলে জানতেন, কোনো রকম যাচাই বাছাই না করে মেয়েটার কথা শুনে নিজের ছেলেটাকে বাইরে বের করে দিলেন। কেমন বাবা মা আপনারা যে নিজের ছেলেকে বিশ্বাস করতে পারেননি? নিজের ছেলের মাথায় ধর্ষক নামের একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আজ আমি বলছি আসল দর্শককে। সবাই নেহার কথায় একদম হা হয়ে রয়েছে। সবাই একে অপরের দিকে চাওয়াচাই করছে, বিশেষ করে বাবা মা। ওনাদের মনে মনে হয় আশার আলো ফুটেছে। নেহা মোবাইলটা বের করে সবাইকে ভিডিওটা ওপেন করে দিল। বশির চাচ্চু, বাবা মা আর সবাই এগিয়ে এলো ভিডিওটা দেখতে। নেহা বলল, দেখুন, একটা নির্দোষ ছেলেকে আপনারা সবাই মিলে কতটা কষ্ট দিয়েছেন। ভিডিওটা দেখার পর সবার মুখ একদম হা হয়ে গেল। মনে হয় ওনারা এখনো বিশ্বাস করতে পারছে না যে নীলার মতো মেয়ে এমন একটা কাজ করতে পারে। বাবা মায়ের চোখে পানি চলে আসলো, কিন্তু ওনারা কোনো কথা বলছে না। মনে হয় ওনারাও এখনো অনুতাপের আগুনে পড়ছে। হয়তো কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। বলবে বা কেমন করে? আমার সাথে যা করেছে সেটা একটু বেশি হয়ে গিয়েছিল। ওইদিকে বশির চাচ্চু তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। আসলে কয়েক মাস আগে একটা বড় ধাক্কা খেয়েছিল, এখন আবার তার চেয়ে বড় ধাক্কা খেলেন। উনি আসলে টাকার চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, আর নীলা এই কাজটা করাই সোজা ওর সম্মানে আঘাত লেগেছে। বাবা মা তো পুরো নির্বাক হয়ে গেলেন। ওনারা মনে হয় আমাকে কিছু বলতে চান, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। তারপর আমি বললাম, কি গো মা, কি গো বাবা, এখনো আমায় বিশ্বাস করতে পারোনি? থাকো, আমি চলে গেলাম। এবার মা আর থাকতে পারলো না। শত হলেও মায়ের মন বেশিক্ষণ আটকে রাখা যায় না। মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সে কি বুক ফাটা কান্না, মনে হয় অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। আসলে সব কথা বলা লাগে না, এমনি বোঝা যায়। বাবা তখনও দাঁড়িয়েছিল, আবার চোখ দিয়ে পানিও পড়ছিল। মায়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি টলমল করছিল। আমি নেহার দিকে তাকালাম, দেখলাম নেহা হাসছেও আবার কাঁদছেও। একেই বোধহয় সুখের কান্না বলে। আমি মাকে জড়িয়ে ধরলাম। এমন সময় বসের চাচ্চু বলে উঠল, এই মেয়ে আমার হতে পারে না, এই মেয়ের কোনো ক্ষমা নেই। না না, এই মেয়ে আমার হতেই পারে না। আমি এই মেয়েকে কখনো ক্ষমা করব না। আমি একে এক্ষুনি পুলিশে দেব। বশির চাচ্চু যেন কেমন পাগলের মতো করছে। আব্বু গেলেন বশির চাচ্চুকে থামাতে।
এদিকে আব্বু বলল, দেখ বশির, পাগলামি করিস না, যা হওয়ার হয়ে গিয়েছে। চাচু বলল, না ভাইয়া, আজ তুমি আমায় থামাতে পারবে না, ওর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। বশির চাচু পুলিশকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ল। যদিও বাবা মায়ের এর ভিতরে কোনো মতামত ছিল না, তারপর আর কি, বাবা মায়ের সাথে বাইরে চলে আসলাম। বাবা একটা মাইক্রো নিয়ে আসলো, উদ্দেশ্য বাড়ি ফিরে যাব। এমন সময় অনিক বলে উঠলো, আচ্ছা হৃদয়, তুই কিছু মিস করছিস না তো? আমি বললাম, মানে বলতেই আমার খেয়াল পড়লো নতুন বাবা মায়ের কথা। ও শিট, আমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারি? নতুন মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। কই, উনি তো কোনো কথা বলেনি, আর সামনেও আসেনি। উনি হয়তো ভেবেছেন আমি চলে যাব। না, এটা কখনোই হতে পারে না। ওনাকে আমি যে আমার মায়ের স্থান দিয়ে ফেলেছি। আমার জন্মদাত্রী মা যদি আমার মা হয়, তাহলে উনিও আমার মা। না, আমি ওনাকে ছেড়ে যেতে পারবো না। আমি বাবা মাকে বললাম, বাবা মা তোমরা যাও, আমি পরে আসব। এদিকে আমার একটু কাজ আছে। মা বাবা বলল, তোর আবার কি কাজ, বাড়ি যাবি না? আমি বললাম, আসলে মা, আমি এদিকে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, সামনের সপ্তাহে ছুটি আছে, তখন যাব। মা বলল, কিন্তু? অনেক বলল, কোনো কিন্তু নয়, আপনারা চলুন, আমি আপনাদেরকে সব ঘটনা বলছি। তারপর আমাকে বলল, তুই আবার দাঁড়িয়ে কি দেখছিস, তাড়াতাড়ি যা। এমন সময় নেহাও গাড়ি থেকে নেমে গেল। নেহা বলল, আমিও থাকবো তোমার সাথে। মা বলল, কিন্তু তুমি ওর সাথে কেন থাকবে, আর থেকেই বা কি করবে? অনিক বলল, আরে আন্টি, সেটা অনেক বড় ঘটনা, আমার সাথে চলুন, আমি বলছি। বাবা মা চলে গেল। আমি আর নেহা বাড়ির ভেতরে গেলাম। বাড়িটা কান্নার শব্দে বিষময় হয়ে গিয়েছে। নতুন মায়ের বুক ফাটা কান্নার শব্দে পুরো বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে। মা মনে করেছে আমি ওনাদের ভুলে চলে গিয়েছি। আমি ওনাদের রুমের সামনে গেলাম, দেখি মায়ের সেই কি গগনবিদারী চিৎকার। মায়ের কান্না দেখে আমি নিজের কান্না আর ধরে রাখতে পারলাম না। নেহাও ইতিমধ্যে কান্না করে দিয়েছে। দেখলাম বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, দেখো সালমা, এটা তো হওয়ারই ছিল। সে তো আমাদের ছেলে নয় যে আমাদের কাছে থেকে যাবে। যাদের ছেলে তারা নিয়ে গেছে, এতে আমাদের কিছুই করার ছিল না। মায়ের কান্না থামছিলই না। মায়ের কান্না দেখে আমার চোখটা ছলছল করে উঠলো। আমি ছলছল চোখে গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম। মা আমাকে দেখে অবাক হলো। তাড়াতাড়ি নিজের কান্না থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। চোখ মুছতে মুছতে আমায় জিজ্ঞেস করলো, এ কি হৃদয়, তুমি চাওনি? আমি বললাম, তাড়িয়ে দিচ্ছ আমাকে মা? মা বলল, না মানে। আমি গিয়ে মায়ের পায়ের পাশে বসলাম। মায়ের দিকে ছলছল করে তাকিয়ে বললাম, তুমি কি করে ভাবলে তোমার ছেলেটা তোমায় ছেড়ে চলে যাবে? এতটা পর ভাবো আমায়? মা অবাক হয়ে তাকিয়ে রইল, মনে হয় এখনো বুঝতে পারেনি আমি কি বলতে চাচ্ছি। তারপর আমি বললাম, আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার ছেলে হয়ে বেঁচে থাকবো। এবার মনে হয় মায়ের কলিজায় পানি আসলো। মা আমাকে জড়িয়ে ধরলো। আমায় জড়িয়ে ধরে আবারও সেই গগনবিদারী কান্না। এবার কান্নাটা দুঃখের নয়, এবার কান্নাটা সুখের কান্না। আমি কখনো বাবাকে গলা ছেড়ে কাঁদতে দেখিনি। সর্বোচ্চ চোখে পানি চলে আসতে দেখেছি, কিন্তু সেই বাবাও আজ গলা ছেড়ে কান্না করছে। মা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দেখেছো, আমি বলেছিলাম না আমার ছেলেটা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না? তুমি শুধু শুধু এতক্ষণ আমায় কষ্ট দিলে। আবারও জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এদিকে নেহাও কান্না করছে। কিছুক্ষণ পর কান্নাকাটি শেষ হলো। এতক্ষণে নেহাকে কেউ খেয়ালই করেনি। নেহাকে দেখে মা বলল, এ কি নেহা, তুমি এখানে কেন? তুমি এখনো যাওনি? নেহা বলল, না মানে চাচি। আমি বললাম, দাঁড়াও, আমি বলছি। আসলে মা, কিভাবে যে বলি, আমি একটু লজ্জা পেলাম। মা বলল, আচ্ছা, আমি যা ভাবছি তাই কি ঠিক? আমি বললাম, আসলে। মা বলল, তার মানে নেহা আমার পুত্রবধূ হতে চলেছে, তাই না? ধুর, মা তো সব আগেই বুঝতে পেরে গিয়েছে। আমি লজ্জায় মায়ের আঁচলে মুখ লুকালাম। বাবা আর মা দুজনেই আমার এই অবস্থা দেখে হু হু করে হেসে দিল। মুহূর্তেই কান্নামাখা মুখ দুটো হাসি ফুটে উঠলো। আবার সব স্বাভাবিক হয়ে উঠলো। মা বলল, তার নেহা মেয়ে হিসেবে মন্দ নয়, আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে। এদিকে নেহা তো লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছে। মা নেহাকে ডাক দিল, দেখি মা, এদিকে আয় তো নেহা। নেহা মায়ের পাশে গিয়ে বসলো। মা তার গলার হারটা খুলে নেহার গলায় পরিয়ে দিল। নেহা মাকে জড়িয়ে ধরলো। নেহা বলল, চাচি তুমি অনেক ভালো। মা বলল, এ কি নেহা, আমি এখন থেকে তোমার চাচি নেই, আমি এখন থেকে তোমার মা। আজ থেকে আমি তোমার শাশুড়ি আম্মা। আমাকে শাশুড়ি আম্মা বলে ডাকবা। মায়ের কথা শুনে আমি আর বাবা হু হু করে হেসে উঠলাম। তারপর আর কি, এক সপ্তাহ পর আমি নেহা আর নতুন বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। সেখানে ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের সব খরচ নতুন বাবা মাই দিল। নেহাকে ভাগ্যবান বলতে হবে। অনেকের কপালে একটা করে শ্বশুর শাশুড়ি জুটে না, কিন্তু নেহার কপালে দুইটা শ্বশুর শাশুড়ি জুটলো। আমি নেহা আর দুই জোড়া বাবা মাকে নিয়ে আমার জীবন ভালোই কাটছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জীবন সবসময় যেন এরকম ভাবেই কাটে, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। আজকের গল্পটা এইখানেই এন্ড করা হলো। যারা যারা পুরো গল্পটা দেখেছো, তোমাদের কাছে গল্পটা কেমন লাগছে
আর লাস্ট এন্ডিংটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আগের একটা ভিডিওতে একটা টার্গেট দিয়েছিলাম, যে টার্গেটটা তোমরা ওভার ক্রস করে ফেলেছো। আর এই ভিডিওতে একটা টার্গেট দিব, যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমি খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে আসব। আমি বলেছিলাম তোমরা যদি টার্গেট পূরণ করে দিতে পারো তাহলে আমি পরের পর্বটা 20 মিনিট প্লাস নিয়ে আসব। আর দেখো, তোমরা তোমাদের কথা রেখেছো, আমিও আমার কথা রেখেছি। আমি বলেছিলাম 20 মিনিট প্লাস দেব। গতকালকে ভিডিও না দেওয়ায় তাই 2 পর্ব একসাথে রেকর্ড করে 30 মিনিট একবারে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওর টার্গেটটা হলো তোমরা এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিবা আর 300 প্লাস কমেন্ট করবা আর কমেন্টে লিখবা নতুন গল্প চাই। যদি তোমরা 300 কমেন্ট কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদের মাঝে নতুন আরেকটা গল্প নিয়ে হাজির হয়ে যাব। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।